প্রতিবেদনের সূত্র ধরে বিজয় দিবসে প্রত্যাশার অপ্রত্যাশিত অবস্থান আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে বিজনেস টোয়েন্টি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, যে বিষয়টি বলছিলাম যে বৈষম্য আসলে কমানো গেল না, মানে প্রথমে এর মূল্যায়নটি আপনার কাছে জানতে চাই, কি কারণ? না, বৈষম্য কমানোর জন্য যে একটা স্ট্রং কমিটমেন্ট, তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা অতটা এই অন্তর্বর্তী সরকারের দিক থেকে দেখতে পাইনি। অবশ্য সরকারের যে সমস্ত প্রায়োরিটি গুলো ছিল তার মধ্যে আসলে যে অর্থনৈতিক যে বিভিন্ন দিক সেই বিষয় নিয়ে কিন্তু খুব একটা কাজ হয়নি। যদিও আমাদের এখানে আসলে বিভিন্ন রকমের টাস্ক ফোর্স হয়েছে ব্যাংকের জন্য, তারপরে শেয়ার বাজারের জন্য, এবং এর পাশাপাশি উন্নয়নের অগ্রাধিকারগুলোকে পুনর্গঠনের জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। কিন্তু আসলে এই অল্প সময়ে যে আমরা এই যে এ এত বছর ধরে যে একটা অসমতা বৈষম্য তৈরি হয়েছে অর্থনীতিতে, তো সেইগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো? তো এটা কিন্তু এত তাড়াতাড়ি হবে না। তো সুতরাং এর জন্য আসলে একটা স্ট্রং কমিটমেন্ট থেকে যদি আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি, তাহলে জি, সেই ক্ষেত্রে হয়তো একটা সময় গিয়ে দেখবো যে আসলে এই যে বৈষম্য, মানে এই পাহাড় সম বৈষম্য যেটা তৈরি হয়েছে দেশের অর্থনীতিতে, যেটা আসলে অনেক বড় বড় সমস্যা তৈরি করছে দেশের মানুষের ভেতরের যে শক্তি সেটাকে আসলে ক্ষয় করে ফেলছে। তো জি। সেই জায়গাতে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমাদের মানে একমাত্র ভরসার জায়গা বড় বড় মেগা প্রকল্পগুলো, যেখানে অনেক ধরনের অর্থের সংকুলন হয়, সংস্থান হয়, মানুষের কর্মসংস্থান হয়। এই মেগা প্রকল্পগুলোতে আমলাতান্ত্রিক একটি জটিলতার বিষয় রিপোর্টে প্রতিবেদনে আপনি হয়তো শুনছিলেন। সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন বা আপনার সমস্যার সমাধানের পথটি যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, আসলে এই মেগা প্রকল্পের আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। আমি বলবো যে আসলে আমরা যে কোনো সমস্যারই সমাধান মনে করি যে একটা মেগা প্রকল্প তৈরি করতে হবে। মেগা প্রকল্পে কিন্তু এই মেগা অপচয়ের একটা সুযোগ থাকে, এবং আমরা অনেক সময় দেখেছি যে এইটাতে প্রি ফিজিবিলিটি থেকে শুরু করে ফিজিবিলিটি, এবং এখানে এই যে অসংখ্য যে ঠিকাদার নিয়োগ এবং এই প্রক্রিয়ার মধ্যে যে অনেক সময় স্বচ্ছতা যে প্রশ্নগুলো উঠেছে, তো সেগুলা কিন্তু আমরা দূর করার জন্য কিন্তু সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। যার ফলে আমরা অতীতে দেখেছি যে অর্থ পাচার হচ্ছে। তাহলে অর্থটা পাচার হয়েছে কিভাবে? এমনি এই মেগা প্রকল্প কিন্তু একটা হয়তো বড় উৎস। তো সুতরাং এই আমাদের এই মেগা প্রকল্পগুলোকে সামনের দিনগুলোতে আসলে আমাদের তো অবশ্যই প্রয়োজন। কিন্তু সেখানে যেন কোনো রকম দুর্নীতি না হয়, সেখানে জি, যেন অস্বচ্ছতা তৈরি না হয়, এবং কম্পিটিটিভ প্রসেসে বিডিং এর মাধ্যমে যাতে এই যে যারা ঠিকাদার তাদেরকে নিয়োগ করা যেন হয়, এবং এ মানে বছরের পর বছর ধরে যেন এটা চলতে না থাকে। সুনির্দিষ্ট সময়ের মধ্যেই যেন এটা শেষ করতে হয় বা করা যায়। তো সেই বিষয়ে যদি আমাদের একটা দৃঢ় একটা অবস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই মেগা প্রকল্পগুলো দিয়ে মানুষের যে এই যে মানুষের যেমন ব্যবধান বা এই যে দারিদ্র্য বিমোচন, উন্নয়ন, সেই বিষয়গুলো কিন্তু করা যাবে। জি। এখন সেক্ষেত্রে মানে অন্তর্বর্তী সরকারের নিশ্চয়ই একটি মানে পরিবর্তনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো। অন্তর্বর্তী সরকার এখন এমন একটি সময় দাঁড়িয়ে, যে সময় আর কিছুদিন পরেই আমাদের নির্বাচন সামনে। এই সময়ের মধ্যে আসলে তারা যে সকল প্রকল্প বা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেখানে কোনো ঘাটতি আপনি দেখেন কিনা? বা সেখানে আসলে আমলাতান্ত্রিক জটিলতা বাধাগ্রস্ত করেছে কিনা এটি সফল করতে, অন্তর্বর্তী সরকারকে হ্যাঁ। সফল হতে? না, আসলে এই অন্তর্বর্তী সরকারের সময়ে তারা কিন্তু বেশ কিছু ভালো উদ্যোগ গ্রহণ করেছিল, এবং তারা যে সংস্কার কর্মসূচিগুলো হাতে নিয়েছিল, তো সেগুলোর ক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের যে ধরনের প্রসিডিউর, এই যে বিশেষ করে ব্যুরোক্রেটিক প্রসিডিউর, সেগুলো কিন্তু আসলে আমরা অতীতে দেখেছি এগুলো আসলে ডিলে তৈরি করে, মানে সারাক্ষণ যেন দেরি হয়ে যায় এবং সময়ের ভিতরে কোনো কিছু শেষ হয় না। আমাদের এই এই সরকারের সময়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একই রকমের সেই সংস্কৃতি, সেই প্রক্রিয়াগুলো রয়ে গেছে। প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। তো প্রক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তন না হলে সরকার চাইলেই তো আসলে এই প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়ন করতে পারবে না সময় মতো। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে অতীতে যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে বা ঘিরে যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো ছিল, তো সেইগুলোতেও সংস্কার আনার চেষ্টা করা হয়েছে। আর একই সঙ্গে এই সরকার কিন্তু আসলে একটা কিছুটা আমি বলবো যে কনজারভেটিভ বাজেট তৈরি করেছে, এবং আমাদের এডিপির যে আকার সেটা ছোট হয়ে গেছে, এবং প্রায়োরিটি বেসিসে যেগুলো সবচেয়ে জরুরি সেগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু তারপরেও যেহেতু প্রক্রিয়াগত যে ধীরগতি এবং সেখানে আমলাতান্ত্রিক জটিলতা সেটা যেহেতু আমাদের মধ্যে গেড়ে বসে আছে, তো সুতরাং এই যে অন্তর্বর্তী সরকার তাদের আসলে হাতে তো আর খুব বেশি সময় নেই। আসলে 2 মাসেরও কম সময় আছে। জি, এই সময়ের মধ্যে মনে হয় না যে খুব বেশি হয়তো এক্ষেত্রে পরিবর্তন আসবে। তবে অবশ্যই যে পরবর্তী সময়ে যে সরকার ক্ষমতায় আসবে, জি। তো যে নির্বাচিত দল আসবে, তো তাদের আসলে এই জায়গাতে একটা পরিবর্তনের সূচনা করতে হবে। না হলে কিন্তু যে চক্রের মধ্যে আমরা আবর্তিত হচ্ছিলাম তার মধ্যে আসলে আমরা থেকে যাব।
সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী অর্থনীতিতে সুবাতাস আসলেই বইবে কিনা নির্বাচন পরবর্তী সময়টিতে, সেই জায়গাতে সম্ভাবনার জায়গাটুকু কি এবং চ্যালেঞ্জগুলো কি আসলে? না, আসলে সবাই তো অপেক্ষা করছেন একটা নির্বাচনের জন্য। আসলে বিদেশি বিনিয়োগকারী, দেশি বিনিয়োগকারী সবাই চিন্তা ভাবনা করছেন যে যে নির্বাচিত সরকার আসবে, তো তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এবং তাদেরকে আসলে একটা মেসেজ দিতে হবে যে না, আসলে বিনিয়োগ বাড়াতে হবে। এবং আসলে যে কোনো যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় যায় তারা কিন্তু তাদের সময় সাফল্যটা দেখাতে চান। তো সুতরাং আমার ধারণা বা আমার বিশ্বাস যে এখানে তারা একটা খুব সুন্দর, খুব দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন যাতে করে বিনিয়োগ বাড়ে এবং হুম, দেশি বিদেশি বিনিয়োগ আসলে তখনই কিন্তু এই কর্মসংস্থান তৈরি হবে, প্রবৃদ্ধির চাকা কিন্তু সচল হবে। তো জি, এটি ছাড়া বাংলাদেশে যেরকম একটা দক্ষিণ এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এত বড় একটা অর্থনীতি এরকম কম গতিতে চললে তো হয় না। এবং আসলে ঘরে ঘরে বেকারত্ব, তো এই অবস্থা আসলে একেবারে টেকসই নয়। এবং জি, একই সঙ্গে মূল্যস্ফীতিটাকে কমাতে হবে। তো আমরা দীর্ঘদিন আশা করছিলাম যে মূল্যস্ফীতি কমবে, কিন্তু খুবই ধীর গতিতে কমছে। তো এরকম অসহনীয় মূল্যস্ফীতির চাপ, বেকারত্ব, তারপরে শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কম বিনিয়োগ, তো এইভাবে আসলে চলে না। এরকম লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ থেকে আমাদের বের হওয়ার জন্য আসলেই খুব পরিষ্কার করে এই যে নির্বাচনী ইশতেহারের মধ্যে দলগুলোকে বলতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। না এখন একটি এই সময় দিয়ে আমরা যে সময়ের মধ্যে দিয়ে আসলে আমরা যাচ্ছি, এই সময় সবার বিনিয়োগ করার ক্ষেত্রে সবাই একটু চিন্তাগ্রস্ত যে না এখন নির্বাচন খুব সন্নিকটে, কোন সরকার আসে, তার পরবর্তী পদক্ষেপগুলো কি হয়। এখন সেক্ষেত্রে ব্যবসায়ীদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিলে অর্থের যোগানটা বাড়বে এবং বিনিয়োগের যে প্রশ্নটা আসলে কর্মসংস্থানের বিষয়টা আসলো এবং গ্রামীণ যে উন্নয়ন এবং শহর কেন্দ্রিক যে বৈষম্যটা সেটা আসলে কমে আসবে কিনা, অর্থনীতির যে এখনকার যে গতিবিধি বা আমাদের পরবর্তী যে সময়গুলো আসছে সেই বিষয়ে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করতে চান যে আসলে সেদিকে আমরা হাঁটছি কিনা বা আমরা সঠিক পথে আছি কিনা? না, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের তো আসলে নির্বাচনের জন্য আসলে তার সমস্ত মনোযোগ দিচ্ছেন এবং যে কাজগুলো আছে, যেগুলো চলমান আছে, সেগুলো তারা শেষ করার চেষ্টা করবে। কিন্তু মূল দায়িত্ব হলো যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তাদের উপরে। এবং এই যে সময়গুলো, যে সময়টাতে আমরা দেখেছি যে আসলে ব্যাংক লুটপাট হয়েছে, বিদেশে অর্থ পাচার হয়েছে, দুর্নীতি ছিল, অব্যবস্থাপনা ছিল, সেটার তো কতগুলো চাপ আছেই। এবং এটি ছাড়া যে একটা যে কন্ট্রাকশন মনিটারি পলিসি এবং একই সঙ্গে যে এই সময়টাতে গত 15-16 মাস ধরে যে অর্থনীতিতে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করা হলো, সবগুলোকে নিয়ে আসলে এই আগামী সরকারকে অগ্রসর হতে হবে। এবং আরো বড় কিছু চ্যালেঞ্জ আছে, বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশন, তো জি, সেখানে বড় রকমের ঝুঁকি রয়েছে। তো সবকিছু মোকাবেলা করার জন্য আমি মনে করি যে একটা বড় কর্মযজ্ঞ তৈরি করতে হবে আগামী সরকারকে। এবং হুম। তাদেরকে এই চ্যালেঞ্জগুলো নিতেই হবে, তার কারণ আসলে দেশের মানুষ কিন্তু অপেক্ষা করে বসে আছেন তাদের আসলে কর্মসূচিগুলো দেখার জন্য, তারা কি করেন সেগুলোর জন্য। একই সঙ্গে যে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, আমার তারাও কিন্তু প্রশ্নটা ছিল, আশায় বুক জনাব বাঁধছেন। মাহফুজ, আমার প্রশ্নটা ছিল যে অন্তর্বর্তী সরকার যে ধরনের সিদ্ধান্তগুলো বা যে ধরনের প্রকল্পগুলো গ্রহণ করেছে, আমরা এর আগে দেখেছি রাজনীতিতে পরবর্তী সরকার আসলে সেগুলোকে বাতিল করে দেয় বা সেগুলোর এখন আমার প্রশ্ন হলো ওই জায়গাটাতেই যে সেগুলোকে আসলে পরবর্তী সরকার যারা আসবে তারা কি চলমান রাখবে নাকি এর মধ্যে কোনো ভুল আছে নাকি আমরা সঠিক পথে আছি কিনা, এই জায়গাটাতে আমার ছোট্ট একটি জানবার বিষয় না, ছিল। এই যে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু আসলে কোনো বড় মেগা প্রকল্প গ্রহণ করেনি। জি, যেগুলো ছিল, যেগুলো চলমান ছিল, সেগুলোর মধ্যে কিছু সংস্কার করেছে তারা। সেখানে যদি কোনো অপচয় হয়ে থাকে বা দুর্নীতি হয়ে থাকে, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো কমানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং আমার বিশ্বাস যে যা কিছু কাজ রয়েছে এই অন্তর্বর্তী সরকারের, সেগুলাকে আগামী নির্বাচিত সরকার হয়তো গ্রহণ করবে, কিন্তু এর মধ্যে আরো কিছু হয়তো অ্যাড করবে তারা। জি, কিন্তু একটা জায়গাতে আমি মনে করি যে হয়তো বাধা থাকতে পারে, সেটি হলো যে এতগুলো যে 11টা যে সংস্কার কমিশন তৈরি করা হয়েছিল, তাদের যে প্রতিবেদন, তাদের জি, যে সুপারিশ, সেগুলা কতটুকু তারা নেবে সেই বিষয়ে আসলে আমার মনে হয় কি যে হয়তো কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। জি, তো আমরা তো যে জুলাই চার্টার যখন তৈরি করা হলো, জি, তখন অনেক অনেক সুপারিশই কিন্তু সবাই গ্রহণ করেনি। জি, তো জি, সুতরাং এখন আমার মনে হয় কি যে অন্তর্বর্তী সরকারের যে কাজগুলো, সেগুলো হয়তো বিশেষ করে জি, যে প্রকল্পগুলো চলমান থাকবে, কিন্তু জি। এই সংস্কারের যে প্রস্তাবগুলো সেগুলো হয়তো পুরোপুরি গ্রহণ জি, নাও ডক্টর করতে মাহফুজ, পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। উনার সঙ্গে কথা বলছিলাম সমসাময়িক যে বিষয়, বিজয় দিবসের প্রত্যাশার অপ্রত্যাশিত যে অবস্থান, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট।